আমাদের এখনকার অনুষ্ঠান বাচনিক। এটা একটা শ্রুতি নাটকের অনুষ্ঠান। গত বছর আমরা করেছি, এবছর আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষ। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান বাচনিকের শ্রুতি নাটক। এভাবেই আমাদের সকাল শুরু হয়, রোজ একইভাবে। আমি যত রাত করে শুই না কেন, খুব ভোরে আমার ঘুম ভাঙবে। আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আমার আর তুলির জন্য 2 কাপ চা আর ব্রেকফাস্ট তৈরি করা। 1 মিনিট, চায়ের জলটা না একটু বসিয়ে দিয়ে আসি। তুলি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। ও বরাবরই একটু দেরি করে ওঠে। 15 বছরের অভ্যাস তো। আর আমি সকালে এই কাজটা যে বেছে নিয়েছি, তার পিছনে অবশ্য আরেকটা কারণ আছে। তুলি যখন ঘুমিয়ে থাকে, তখন ওকে এত সুন্দর দেখায়, আমার খুব ভালো লাগে। আরো ভালো লাগে যখন ওকে আমি বিভিন্ন কায়দায় ঘুম ভাঙাবার চেষ্টা করি। আর তৃতীয় এবং শেষ কায়দাটা নানা রকমের হয়। এই প্রসেসটা না খুব ইনোভেটিভ, মুড অনুযায়ী চেঞ্জ করে। এই যেমন ধরুন আজ কি হলো? তুলি, ওই তুলি, ওঠো, তোমার চা। কত বাজে? 7:15। আজ 15 মিনিটস লেট। রোজই ভাবি তাড়াতাড়ি উঠবো, কিন্তু যেটা পারবে না সেটা ভাববে না। তার মানে যেটা ভাববো না সেটা পারবো না? দেখতে চাও? আহা, 15 বছরের অভ্যাসটা থাক না। পুরনো অভ্যাস অনেকটা পুরনো জিনিসের মতো, দুষ্প্রাপ্য, প্রচুর দাম। কাল অনেক রাত্রে ঘুমিয়েছি। কেন বলো তো? কাল না খুব বাবার কথা মনে হচ্ছিল। অনেক পুরনো স্মৃতি, মা, ফুলপিসি, ঠাকুমা। এই শোনো, এই ঘুম থেকে উঠেই যে বড় হারিয়ে যাচ্ছ, কি ব্যাপার বলো তো? আচ্ছা, জীবনের তো কত রং হয়, কিন্তু আমার কেমন যেন মনে হয় আমি আজকাল শুধু একটা রঙই দেখতে পাই। কখনো ধূসর, কখনো বা অ্যাসফল্টের মতো ঘন কালো। কি ব্যাপার বলো তো? তুমি কি আজকাল কবিতা লিখছো নাকি? এরকম একটা পোয়েটিক ফিলিং কেউ গোপনে উৎসাহ দিচ্ছে নাকি? দিতে পারে, কেন তোমার আপত্তি আছে? আপত্তি মানে শুনেছি পরকীয়া প্রেমে নাকি বেশ একটা থ্রিল আছে, রোমান্স আছে। কিন্তু এই শোনো, বলছি তোমার জীবনে এরকম আছে নাকি কেউ? এই দেখো, এই চারুলতা কিংবা ডেসডিমোনা হয়ে উঠো না যেন। তাহলে কি তুমি ওথেলো হয়ে উঠবে, ওই নাকি ওই চারুলতার স্বামীর মতো? সকালবেলা ঘুম থেকে উঠি শুধু অপসংস্কৃতির কথা। সত্যি সোমনাথ, সেই 15 বছর আগে তোমার ঘাটে এসে নৌকোটা যে বাঁধলাম, তাতে কি হলো? তাতে কি হলোটা কি শুনি? যদি জানতাম তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আগে জানলে সব কিছুতেই আর কি। একটা সিরিয়াস কথা বলছি। সিরিয়াস, নাথিং অফিশিয়াল অ্যাবাউট ইট। আহা, আবারই আর কি হচ্ছে? তাহলে এখন একটা ছোট্ট করে আগে না, এখন ব্রেকফাস্টের সময়। দাঁড়াও, আমি আসছি। কি ব্যাপার, খবরের কাগজ ছেড়ে রেডিও শুনছো? আহা, বন্ধ করলে কেন? রেডিও শুনতে শুনতে সকালের কাজগুলো করতে বেশ ভালোই লাগে। তাছাড়া কাগজে আছেই বাকি নো ইম্পর্টেন্ট নিউজ কন্টেন্ট, শুধু খুন, রাহাজারি, রেপ, ডিভোর্স। এই জন্য এই ডিভোর্সের কথা মনে পড়লো। আমাদের ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপিকা শ্যামলী নন্দী এই বছরখানে কোনো পড়াচ্ছে, আর বিয়েও করেছে এই বছর 2-1। আচ্ছা, তার মধ্যে নাকি ডিভোর্স প্রসিডিং তৈরি করছে। কি অবস্থা! বিয়েই বা কেন করে, ডিভোর্সই বা কেন? সে কি কথা? এক নতুন ট্রেন্ড হয়েছে।
আমাদের ইউনিভার্সিটিতে দেখছি বেশিরভাগ মেয়েরাই যারা নতুন চাকরিতে ঢুকছে তারা তাদের হাজবেন্ড সম্পর্কে ভয়ঙ্কর ক্রিটিক্যাল। এদের কাছে যদি স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক, বিশ্বাস, আন্ডারস্ট্যান্ডিং এসব কথা বলা যায় তাহলে বলবে সে নাকি কনজারভেটিভ, মিন, ফেন্ডাল। আমাকে তো প্রায় সব সময় বলে আমি নাকি ভীষণ কনজারভেটিভ। হ্যাঁ, তা তোমার কি মনে হয়? আমার তো মনে হয় ওইসব ফেমিনিস্ট মুভমেন্ট একটা পাগলামো, একটা ক্রেজ। সবসময় তা নয়। দেখো, কোনো মেয়ে চায় না সে একটা সংসার ভেঙে ফেলে। আসলে ওই তোমাদের তৈরি কিছু বিশেষণ এগুলি সমস্যা সৃষ্টি করছে। আহা, যেমন শুনি একটুখানি। ওই যেমন এই নিপুণ সংসারী বিনীত বধূ। তুমি আবার এসব ভাবোটা না? ভাববো না, আমিও তো একজন নিপুণ সংসারী ওই বশ্যতা স্বীকার করা বিনীত বধূ। এই দেখো, ফাজলামো করো না তো। কেন, কি হলো? এসব কথা না বেশি আলোচনা করতে নেই। কেন কেন? এসব আলোচনা অনেকটা এভিল স্পিরিটের মতো, যে কোনো সময় ভর করতে পারে। সর্বনাশ! কি হলো? আরে ডিপার্টমেন্টে রিফ্রেশার্স কোর্স শুরু হয়েছে, আজ ইনঅগারেশন। 10টার মধ্যে না পৌঁছাতে পারলে। ও, তা আজ কোথায় যাওয়ার কথা ছিল? আজ কোথায়? কোথায় বলো তো? আজ কোথায় কোথায়? ও হ্যাঁ, বলসয় ভ্যালি। আজকেই শেষ দিন, তাহলে আর যাওয়া হলো না। এবার বইমেলাও যাওয়া হয়নি, নাট্যমেলাও যাওয়া হয়নি। সত্যি খুব বাজে ব্যাপার। এই কথা দিয়ে এত কাজের চাপ যে তোমার ব্যাপারগুলো না ঠিক মতো না। এই ব্যাপারটা সত্যি খুব খারাপ। শোনো, এই আসছে মাসে সোসাইটি ফিল্ম ফেস্ট শুরু। কথা দিচ্ছি বেশ 3টে ছবি নন্দনী। বিশেষ হচ্ছে না তো, না হওয়াটাই উচিত। তবু এবার আমরা যাব। দূর, এভাবে হয় নাকি? এ দেখে মনে হচ্ছে রিটায়ারমেন্টের পরে বিয়ে করা ভালো ছিল। তোমার দেরি হয়ে যাচ্ছে না? ওরে বাবা, অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ফিরছো তো, নাকি ওই রোজকার মতো ভাতের থালা সাজিয়ে? না না, বুঝলে আজকে না একটু ইউনিভার্সিটি থেকে প্রেসে যাব। কারণ রোজ প্রেসে উকি মানা মারলে এই প্রথম বইটা পস্তুমাস পাবলিকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা। তারপরে একবার আনন্দের বাড়ি যেতে হবে। ওর শ্যালক রাশিয়া থেকে অরিজিনাল ভদকা নিয়ে এসেছে। এই এক সেকেন্ড দাঁড়াও তো, আমি না একটু রেডি হইনি। আচ্ছা, কালকে যে বইটা এনে রেখেছিলাম, বইটা কোথায়? কেন, টেবিলের উপর? পেনটা? ব্যাগের মধ্যে। আর আমার বউটা? চার দেওয়ালের মধ্যে। ইউ আর রিয়েলি জিনিয়াস। সকাল থেকে রাত পর্যন্ত একা থাকাটা কিন্তু কষ্টের। আমি একটা ইংরেজি ছবি দেখেছিলাম জানো, একটা ছোট্ট ছেলে, তাকে তার বাবা মা একা বাড়িতে রেখে রোজ চলে যেত নিজেদের কাছে। ছোট্ট ছেলেটার সারাদিনের বন্ধু কে ছিল জানো? একটা ঘাস ফড়িং। আমার তো ঘাস ফড়িংও নেই সোমনাথ, তাই মাঝে মধ্যে হয়তো তোমাকে একটু বিরক্ত করে ফেলি। এই শোনো, আর ইউ সিরিয়াস অ্যাবাউট ইট? হ্যালো, হ্যাঁ, কে বলছেন আপনি? আশ্চর্য, চুপ করে আছেন কেন? হ্যাঁ, আপনি চাইছেন কাকে? হ্যাঁ, আচ্ছা তো সেটা বলুন। এই শুনছো, তোমার ফোন। হ্যালো, হ্যাঁ সোমনাথ সেন বলছি। হোয়াট? কিছু বাজে কথা বলছেন? কে আপনি? হ্যালো, কে আপনি? হ্যালো হ্যালো, ননসেন্স কথা। কার ফোন? কে জানে, যত সব বাজে লোক সকালবেলা ফোন করে শুধু উল্টো পাল্টা কথা। কি বলছেটা কি? ওসব শোনা দরকার নেই, ছাড়া তো, মেজাজ গরম হয়ে যাবে। এই বাড়িতে অবিবাহিত মেয়ে কিংবা সুন্দরী বউ থাকলে এরকম বহু বুড়ো ফোন আসে। যাকে কি যেন বলবো ভাবছিলাম। ও হ্যাঁ, বলছি কি, এই জামা কাপড়গুলো আজ একটু লন্ড্রিতে দিও তো, আর গ্যাসটা যদি একটু ম্যানেজ করতে পারো। কিন্তু বিকেলের দিকে ভেবেছিলাম যে একবার বিনু মাসিমার ওখানে যাব। কেন? বিনু মাসিমা পাড়া মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান করছে জানো, চিত্রাঙ্গদা করতে চাইছে। কার কাছে শুনেছে আমি এককালে নাচতে পারতাম। কি হলো? তুমি নাচবে এই বয়সে? আচ্ছা, এটা করো না প্লিজ, প্লিজ এরকম করো না। তাছাড়া যাবেই বা কি করে শুনি? সারাদিনের জন্য যে এত কাজ, লন্ড্রিতে যাওয়া, বাজার, গ্যাস, তারপর বইয়ের চ্যাপ্টারটা আজকের মধ্যে কপি না করে দিলে কাল প্রেসে দেবো কি করে শুনি? হ্যাঁ, আমি তো সেটা করে দেবই, কিন্তু
কিন্তু একবারটি ওখানে না গেলে। সে তোমার খুব ইচ্ছা হলে যাও, কিন্তু ওখানে যে ধরনের গসিপ হয় না, তুমি ঠিক অ্যাডজাস্ট করতে পারবে না। কি হাসছো যে বড়? আমি লক্ষ্য করেছি, আমার ভালো লাগার কোনো জায়গায় যেতে চাইলে বা কিছু করতে চাইলে তোমার তোমার কিরকম একটা প্যাসিভ আপত্তি হয়। না তুই, দ্যাটস নট ট্রু। যেখানে আপত্তি করা উচিত আমি সেখানে। আচ্ছা, তোমার যদি যেতে হয় যেও, কিন্তু কপির কাজটা প্লিজ। তুমি ছাড়া আমার আর কি আছে বলো? এক মেয়ে বা দ্বিতীয়, এবার যেতে আজ্ঞা হোক। তাহলে এখন একটা ছোট্ট করে। শুনেছি চিন্তাশীল মানুষেরা ওই অন্ধকারে না হলে ঠিক প্রেম করতে পারে না। ঠিক আছে, ফিরে আসি। অন্ধকারেই তো ফিরে আসবো। তাহলে আলোই শুধু বলে যাই, ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি 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 ভালোবাসি। পায়ে একটা সোনার বেড়ি পরিয়ে, চারপাশে একটা গণ্ডি কেটে দিয়ে 15 বছর ধরে শুধু নিজে সম্পূর্ণ হতে চেয়েছ। আর যখনই কিছু বলতে গেছি, ভালোবাসার দোহাই দিয়ে থামিয়ে দিয়েছ। হিসেব কষতে বসি না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় জীবনের কোনো অঙ্ক তো মিলল না। রাত্রের মেনুটা চেঞ্জ করলে হয় না? অলিভ কালারের শার্টটা লন্ড্রি থেকে আনোনি? কালকের মধ্যে লেখাটা কিন্তু কপি করে দিতেই হবে। তুলি, তুমি নাচবে এই বয়সে? এসব করো না প্লিজ। আমি কথা দিচ্ছি পরের বইমেলায় তোমাকে নিয়ে যাবই, আমি কথা দিচ্ছি। কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি। হ্যাঁ যাই। ও বিবেক, এসো। লোকটা কে? লোকটা চিঠিতে, টেলিফোনে তুলি সম্পর্কে এই ধরনের কথা বলছেই বা কেন? লোকটা কি আমাদের মধ্যে একটা মিসট্রাস্ট তৈরি করে আমাদের সম্পর্কটাকে ভেঙে দিতে চাইছে? কিন্তু তাতে ওর কি লাভ? আর লোকটা গায়ে পড়ে তুলি সম্পর্কে এরকম বাজে কথা বলছেই বা কেন? সত্যি কি তুলির কাছে কেউ আমার অবর্তমানে? ছি ছি, এইসব আমি কি আজে বাজে ভাবছি? আই এম ভেরি সরি তুলি, তোমার সম্পর্কে এ ধরনের নেগেটিভ ভাবনা। কিন্তু যতই ভাবছি ভাববো না, ততই একটা অবিশ্বাস। না, তুলিকে একটা ফোন করেই দেখা যাক না। হ্যালো, হ্যাঁ বলো, কি করছো? না না, এমনি ফোন করলাম, হঠাৎ ইচ্ছে হলো। না না, শরীর ঠিক আছে। আচ্ছা, স্নান হয়ে গেছে তোমার? সে কি কি এমন কাজ করছো যে স্নান খাওয়ার সময় পাচ্ছ না? ডাক্তার কি বলেছিল মনে আছে? হ্যাঁ, মানে আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো। ঘুমিয়ে পড়েছিলে? দ্যাটস নট গুড। আনটাইমলি ঘুমিয়ে পড়া ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা, লেখাটা শুরু করেছো? ও আচ্ছা আচ্ছা। না না না, একটা ক্লাস আছে। হ্যাঁ, প্রেস হয়ে আনন্দের বাড়ি হয়ে 10টার মধ্যে ফিরবো। আচ্ছা, রাখি তাহলে এখন। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। আমি বলছি কি, স্নান করে খেয়ে নাও লক্ষ্মীটি আমার। সবই তো ঠিক আছে, ঠিক তো। হ্যালো, হ্যাঁ বলছি। হোয়াট ননসেন্স! আপনি এভাবে আমাকে ডিস্টার্ব করছেন কেন? হোয়াট? আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? কি বলছেন? রোজ আসে আমি ইউনিভার্সিটিতে বেরিয়ে আসার পর পর? আই ক্যান্ট বিলিভ ইট। তুলি এ কাজ করতে পারে না। আপনি মিথ্যে বলছেন, তুলির নামে স্ক্যান্ডাল রটাচ্ছেন আমার মেজাজটাকে নষ্ট করবার। আপনি আমার সম্পর্কে ভুল ভাবছেন সোমনাথ বাবু। আমি শুধু আপনাকে ঘটনাটা জানাতে চেয়েছি, আপনার ভালোর জন্যই। হু দ্য হেল ইউ আর? আপনি ইউনিভার্সিটিতে বেরিয়ে আসার পর এক ভদ্রলোক প্রায় রোজই আপনার বাড়িতে আসেন।
আমি জানি না ভদ্রলোক কে, আপনাদের কোনো রিলেটিভও হয়তো হতে পারে। বয়সে আপনার থেকে কিছু ছোটই হবে। ও গড, আজও তাকে দেখেছি। ডোন্ট গেট এক্সাইটেড সোমনাথ বাবু, এমন কিছু করবেন না যাতে স্ক্যান্ডালটা ছড়িয়ে পড়ে। আপনি মনে রাখবেন আপনি একজন অধ্যাপক। হে কি, তুমি ফিরে এলে যে? হ্যাঁ ফিরে এলাম। হঠাৎ মনে হলো আমি ফিরে এলে তুমি হয়তো খুশি হবে। কিন্তু এই যে ফোনে বললে তোমার ক্লাস আছে, প্রেস আছে, আনন্দের বাড়ি আছে, বদকা আছে। ফোনটা নামিয়ে রেখে মনে হলো বাড়িতে বউ তো আছে। বাবা, এই তুমি কি খুঁজছো বলো তো? হ্যাঁ হ্যাঁ খুঁজছি মানে তোমাকেই তো খুঁজছি। এই তোমার শরীর খারাপ করেনি তো? আচ্ছা তোমার খাওয়া হয়নি তাই না? না। ফাইন, একসাথে খেতে বসবো। ইভিনিং এ ভাবছি একটা ফিল্মও দেখা যায়, তারপর চাইনিজ রেস্টুরেন্টে ডিনার সেরে আই ওয়ান্ট টু সেলিব্রেট দি ডে। বাবা, হঠাৎ তা আজকে দিনটা এমন কি দোষ করলো যে? সে তুমি বুঝবে না। কোথায় যাচ্ছো? এই কি, হাতটা ছাড়ো, খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা সেই গানটা দু লাইন শোনাবে, খুব শুনতে ইচ্ছে করছে। গান? এই ভর দুপুরে খালি পেটে? প্লিজ জাস্ট দুটো লাইন। উফ, পারো বটে। ভালোবাসি ভালোবাসি। এই এই সুর কাটছে কেন তোমার? ভেরি ব্যাড। তুমি জানো এই গানের সুরে ভুল করলে আমার ভীষণ রাগ হয়, কারণ এই একটা গানেই আমি তোমাকে চিনতে পারি, বুঝতে পারি। সুরটা সময়ের তারে বাঁধা থাকে, বুঝলেন মশাই? এই সময়টা সুরটাকে ধরে রাখতে চাইছে না। তুমি খাবার টেবিলে বসো তো, আমি খাবারটা গরম করে নিয়ে আসছি। এই শোনো, হ্যাঁ, বলো। বলছি কি আনন্দের বাড়ি যখন আজ গেলামই না, তখন ওকে একবার ফোন করে বলেই দিই, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই তো। আনন্দের বাড়ি যখন গেলামই না, যাই ফোনটা করিয়ে দিই ওকে একবার। ফোনে ডায়েরিটা যে কোথায় রাখি নিজেরই মনে থাকে না। ডায়েরিটা কই কই দেখি, এদিক করে। হ্যাঁ একই ফোনের কাছে এই কালো কোটটা এলো কি করে? কোটটা তো আমার নয়। তাহলে কেউ কি এসেছিল? কেউ কি কোটটাকে রেখে? তার মানে লোকটা তুমি সম্পর্কে যা যা বলেছে সব সত্যি। মানে আমি বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমার অবর্তমানে কেউ। এ তুমি কি করলে তুলি? এ তুমি কি করলে? খেতে এসো, আমি হাত মুখটা ধুয়ে আসছি। হ্যাঁ, হাত মুখটা ধুয়েই এসো। ক্লিন ইয়োরসেলফ। কি বললে? বললাম ক্লিন ইয়োরসেলফ। হঠাৎ তোমাকে এরকম স্টিফ লাগছে কেন বলো তো? ওটা তোমার মনে হচ্ছে। এই রোদ্দুর, এই মেঘ, উফ, বুঝি না বাবু। হ্যালো, বলছি। ও আপনি আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? কেন করলেন? যা গোপন ছিল তা না হয় গোপনই থাকতো। এতদিনের বিশ্বাস, ভালোবাসা, সম্পর্ক আপনি কেন আমার ইনোসেন্সটাকে মেরে ফেললেন? কেন কেন? দাঁড়িয়ে আছো কেন? হাত মুখ ধুয়ে এসো। কি হলো, যাও। উফ, কত কাজ আমার, এদিক ওদিক এত অগোছালো হয়ে থাকলে কি করে হবে? সর্বনাশ, ফোনের কাছে কোটটা পড়ে আছে। তার মানে বিবেক কোটটাকে। সোমনাথ কিছু বুঝতে পেরেছে? কি হবে এখন আমার? না না, আগে কোটটাকে সরিয়ে ফেলি। কিন্তু কিন্তু কোথায় রাখবো কোটটাকে? এ ঘরে? না না, বরং বেডরুমে।
আচ্ছা, আপাতত বিছানা নিচে রেখে আসি, তারপর না হয়। সোমনাথ নিশ্চয়ই সব বুঝতে পেরেছে, সেজন্যই বোধহয় এরকম অস্বাভাবিক আচরণ করছিল। অস্বাভাবিক বলছি কেন, এটাই বোধহয় স্বাভাবিক। আমাকে কেউ আলাদা করে মূল্য দেবে এটা বোধহয় নিতে পারছে না। আর পারবে বা কেন, ও তো কোনো অসাধারণ মানুষ নয়। আর আর আমি যা করেছি তা তো কেউ মেনে নেবে না। কিন্তু কিন্তু আমি ওকে কি করে বোঝাবো আমি কোনো পাপ করিনি। সামান্য সামান্য একটু মুক্তি পাওয়ার লোভে হয়তো অবাধ্য হয়ে উঠেছিলাম। কি ব্যাপার, খাবার রেডি করনি? ও হ্যাঁ, তুমি বসো। কি নিজের খাবার নিজে তুলে দিচ্ছ? তাতে অসুবিধাটা কোথায়? 15 বছরের অভ্যেস কিন্তু এই কথা বলে না। শুধু খেতে দেওয়াই নয়, প্রথম গ্রাসটা আমি না খাইয়ে দিলে তোমার মুখটা তা আজ হঠাৎ এমন কি হলো বলো তো, যার জন্য তুমি আমাকে খেতে দেবে নাকি? তুমি তোমার খাবারটা নিয়ে বসো প্লিজ। আর হ্যাঁ শোনো, দু জায়গায় খাবার দিয়েছো কেন? তার মানে দু জায়গায় খাবার কেন? ওই ফাঁকা জায়গায় আরেকটা চেয়ার দাও। তোমার কি হয়েছে বলো তো? আমরা খেতে বসেছি দুজন, আরেকটা চেয়ারে দরকার আছে বলেই তো বলছি। যা বলছি তাই করো, ওখানে চেয়ারটা রাখো। দ্যাটস গুড। এবার খাবার দাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওই চেয়ারটার সামনে খাবার রাখো। কেন? নো আর্গুমেন্টস প্লিজ। খাবারটা ওখানেই রাখো। ফাইন। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো। সে কোথায়? কি? সে? তুমি কার কথা বলছো? তার কথাই বলছি। কোথায় সে? তোমার একটু নার্ভাস লাগছে কেন বলো তো? নার্ভাস হবার তো কিছু নেই, যেটা ঘটার সেটা তো ঘটবেই। কালো কোটটা নিয়ে এসো। কালো কোট? কোন কালো কোট? কথায় কথা বাড়বে, এক্সাইটমেন্ট, টেনশন, বিচ্ছিন্ন রকমের সিন ক্রিয়েট হতে পারে। আমি তোমাকে বলছি কালো কোটটা নিয়ে আসতে। তুমি কি সব বলছো? চেয়ার, খাবার দেওয়া, সে কালো কোট? আই উইটনেস। কথার সঙ্গে তোমার পরিচয় আছে। পৃথিবীর সবাই মিথ্যে বলতে পারে, কিন্তু নিজের চোখ। ও, কোটটাকে তাহলে সরিয়েই ফেলেছো? আমি কিচ্ছু সরাইনি, সব তোমার চোখের ভুল, ইলিউশন। চোখের ভুল? ইলিউশন? অপেক্ষা করো 1 মিনিট, দাঁড়াও এখানে। এটা চিনতে পারো? চিনতে পারছো এটা? এটা একটা কালো কোট। এটা নিশ্চয়ই আমার চোখের ভুল নয়, ইলিউশন নয়। তোমার কিছু বলবার আছে? তাহলে আমার কথাই সত্যি। এখন আমার কি করা উচিত? কি করা উচিত? তোমার যেটা ভালো মনে হয়। ভয় নেই, আমি এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও, তোমার এই নিশ্চিন্ত আরামটুকু নষ্ট হয়ে যায়। তবে এমন কিছু কি করব, করবে তুমি? একটা সত্যি তোমাকে আজ থেকে মেনে নিতেই হবে। আজ থেকে আমরা 3 জন। Our family now consists of 3 members. Do you understand? আমরা 3 জন। এবার কোটটাকে চেয়ারের উপর বসিয়ে দাও। এসব পাগলামি। যা বলছি তাই করো। একটা পাপেটের মতো দাঁড়িয়ে আছো কেন? কোটটাকে চেয়ারের উপর বসাও। বসাও। That's like a good girl. এবার ওকে খাইয়ে দাও। ভাতটা মাখো মাখো মাখো। গুড গুড গুড। এবার আমাকে যেমন প্রথম গ্রাসটা খাইয়ে দিতে, ঠিক তেমনি করে ওকেও খাওয়াও খাওয়াও। এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? আমাদের তো এটা মেনে নিতেই হবে, কষ্ট হলেও তোমাকেও আমাকেও। আমাকে তুমি ভুল বুঝছো সোমনাথ। বিবেকের সাথে আমার এমন কিছু হয়নি যার জন্য। আমি কোনো বিশ্লেষণ শুনতে চাই না। কিন্তু তুমি যা করছো আমি সহ্য করতে পারছি না। এ তো সবে শুরু। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন এই ভয়ঙ্কর সত্যিটাকে তোমাদের মেনে নিতেই হবে।
অনেক রাত হয়েছে, যাবে? আমার খিদে নেই। তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? এই একটা কথাই তো আমিও তোমাকে বলতে পারি, যার যায় সেই বোঝে। কিছু যায়নি তোমার, আমি প্রমাণ করে দেব। গেছে গেছে, আমার অতীতটা মরে গেছে। তোমাকে দেখলেই আমার এমন সব কথা, এমন সব দৃশ্য। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। আমার খুব খিদে পেয়েছে। তো খেয়ে শুয়ে পড়ো। একা শুতে আমার ভয় করে। এই শুনছো? কি হলো? তুমি কি আমাকে ঘুমোতে দেবে নাকি? তোমার এই হিস্টেরিয়া পেশেন্টের মতো ব্যবহার জাস্ট ডিসকাস্টিং। শোনো, এখন থেকে তুমি তোমার মতো থাকার চেষ্টা করবে আর আমি আমার মতো, বুঝলে? ইজ দ্যাট ক্লিয়ার? আর একান্ত যদি ঘুমোতে অসুবিধা হয়, এই নাও কোটটা, এইটাকে নাও অ্যান্ড লিভ মি অ্যালোন। হ্যাঁ, এবার আমি যাব। তোমার কালকে খাবার আমি টেবিলে ঢেকে রেখে যাব, তুমি একটু গরম করে খেয়ে নিও। ও, আর তোমার ইউনিভার্সিটি যাওয়ার জামা কাপড়, ওগুলো আলমারিতে রাখা আছে। আগে থেকে বলে রেখেছি, বিকেলে তোমার চা জল খাবার। কোথায় যাবে? একটা স্কুলে ইন্টারভিউ দিতে। ও ভালোই। আর বাইরে যখন পা ফেলবো ঠিক করেছি, তখন ভাবছি নাচটাও আবার শুরু করাই যায়। না খেয়ে বেরিও না কিন্তু কাল। আর শোনো, তাড়াতাড়ি ফিরবে। মদটা বোধহয় বেশি না খাওয়াই ভালো। কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। বুঝতে পারিনি। কার সঙ্গে ফোনে কথা বলছিলে? সলিলদাদা একটা নাচের অনুষ্ঠান করছি রবীন্দ্র সদনে, ভাবছি একবার করবো। স্কুল নাচ, দিব্যি আছো? কিছু নিয়ে তো বেঁচে থাকতে হবে বলো। তোমার সঙ্গে নাচের কথা বলতেই যাকে শোনো, আজ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমাদের টিচার্স কাউন্সিলের একটা অ্যানুয়াল ফাংশন আছে। তোমার বিকালে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই তো? কেন বলো তো? তোমার যাওয়াটা জরুরি। সত্যি সত্যি তুমি আমার সঙ্গে যেতে পারবে না, আমাকে এক্ষুনি প্রেসে বেরোতে হবে। আমি ওখান থেকে চলে যাব, তুমি বাড়ি থেকে আসবে। প্রত্যেকে তাদের মিসেসকে নিয়ে আসছে, আমি না নিয়ে গেলে হয়তো কথা উঠতে পারে, অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাভয়েড দিস গসিপ। আর একটা কথা, মানে বলে যাই, ইফ ইউ ফিল, মানে তোমার যদি মনে হয়, তাহলে তোমার ওই কোটটাকেও সঙ্গে নিয়ে আসতে পারো। আমি চললাম। কোট কোট আর কোট, কোটটা তোমার কাছে একটা অবসেশন হয়ে গেছে। যাও, কোটটাকে নিয়ে এসো, কোটটাকে খাইয়ে দাও, কোটটাকে সঙ্গে নিয়ে ঘুমো। এই ফ্যামিলিতে আমরা তিনজন, তাই না? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না, আমি বুঝি না, আমি বুঝি না। আচ্ছা আচ্ছা, ওই কোটটাকে যদি পুড়িয়ে ফেলি, ওই কোটটাকে ওর চোখের সামনে থেকে সরিয়ে নিতে পারলে হয়তো, তাহলে কোটটাকে স্পিরিটের মতো। হ্যাঁ যাই। ও বিবেক, এসো। এখন আবার কে এলো? সোমনাথ যদি হয়, কি হবে আপনার? না না, সোমনাথকে ভেতরে আসতে দেওয়া যাবে না। কে কে এলো? হ্যাঁ যাই। এ কি, তুমি ফিরে এলে সোমনাথ? হ্যাঁ, ঘড়িটা ফেলে গেছিলাম, যে নিতে এসেছি। ও ও আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও না, আমি এনে দিচ্ছি। আমি আমার নিজের জিনিস নিয়ে নিতে না পারি। না, আমি এনে দিচ্ছি, তুমি দাঁড়াও। কথা বাড়িও না, দরজাটা ছেড়ে দাঁড়াও, আমাকে ভিতরে ঢুকতে দাও। আমি এনে দিচ্ছি, তুমি দাঁড়াও না। কথাটা কানে যাচ্ছে না? না না, দরজাটা ছেড়ে দাঁড়াও। সোমনাথ ঠিক আছে, আমি এনে আমাকে ভিতরে ঢুকতে দাও। না না, সরে যাও, সরে যাও। আমি আমার নিজের জিনিস নিজে নিতে পারি। সরো সরো সরো। সোমনাথ না। ও, আপনি এখানে? এই জন্যই আমাকে বাইরের দরজায় এতক্ষণ আটকে রাখার চেষ্টা চলছিল। বাহ, ভালো। আপনি বোধহয় তুলির জীবনের সেই কাঙ্ক্ষিত পুরুষ। হ্যাঁ,
নইলে আর কেই বা হবে আমার অবর্তমানে এই বাড়িতে। আপনার নামটা কিন্তু এখনো জানি না। এ কি, আমাকে ভয় পাচ্ছেন কেন? লজ্জা পাওয়ারও কিছু নেই। এত আলো তো লজ্জা করছে। হতে পারে অন্ধকারের জিনিস আর এই আলোতে। বেশ, আলোটা নেভাচ্ছি। এখন অন্ধকার। নিন, নামটা বলুন। ওর নাম বিবেক। ওর সঙ্গে আমার পরিচয় সেই ছেলেবেলা থেকে। এক সময় ও আমাকে ভালোবাসতে শুরু করেছিল। আমি বুঝতাম। ও চাইতো আমি বড় হই, ডক্টরেট করি, কলেজে পড়াই। আমি নাচটা ছেড়ে দেবো শুনলেই ও কেমন ভেতরে ভেতরে ভেঙে পড়তো। ও আমাকে ভালোবাসতো ঠিকই, কিন্তু তাই বলে আমরা সে কথাটা কাউকে বলতে পারিনি কোনোদিন। কিন্তু আমাকে গুরুত্ব দিত। তখন আমার নিজেকে শুধু একজন মেয়ে মনে হতো না, একজন মানুষ মনে হতো। আমার ভালো লাগতো। কিন্তু আমার ভালো লাগছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনারও ভালো লাগতো না। কেন এলেন? কেন এলেন? আমার এত বড় ক্ষতিটা আপনি কেন করলেন? না, তুমি তো কারো ক্ষতি করনি বিবেক। আমি তো তোমাকে ডেকেছি আমার জন্য। হ্যাঁ, আমি লোভী হয়ে উঠেছিলাম। একা থাকার যে কি যন্ত্রণা, আমি হাঁপিয়ে উঠেছিলাম। একটু স্বাধীনতা পেতে চেয়েছিলাম। স্বাধীনতা মানে তো অসভ্যতামি নয়, ভালগারিজম নয়। আর কিসেরই বা স্বাধীনতা? কি দিইনি আমি তোমাকে? একটা মেয়ে বিয়ের পর যা যা পাওয়া দরকার আমি সব দিয়েছি। নিরাপত্তা, সুখ, নিশ্চিন্ত আরাম, অফুরন্ত অবসর, আর নিজের সংসারটাকে নিজের মতো করে সাজানোর স্বাধীনতা। হয়তো কিছু কারণে আমার উপর তোমার মতবিরোধ ছিল। আমার জন্য তুমি কলেজে পড়াতে পারোনি, তোমাকে নাচতে ছাড়তে হয়েছিল। কিন্তু তার জন্য তো আমাদের মধ্যে অনেক মান অভিমান, কথা কাটাকাটি। আচ্ছা, মনে পড়ে না সেই দিনটার কথা? তখন তুমি 8 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ বাথরুমে পা পিছলে পড়ে ইউটেরাসটাকে বাদ না দিলে তোমাকে সেদিন হয়তো বাঁচানো যেত না। কিন্তু যেদিন তুমি জানতে পারলে তুমি আর কোনোদিনও মা হতে পারবে না, সেদিনও তুমি একটুও কাঁদুনি। শুধু আমার হাত দুটো ধরে বলেছিলে, সোমনাথ, তোমাকে দেবার মতো আমার আর কিছুই রইল না। বলো, মিথ্যে ছিল সেসব দিন? মিথ্যে ছিল সেসব স্মৃতি? মিথ্যে তো বলিনি, সব সত্যি। দিনের আলোর মতো সত্যি ছিল সেসব দিন। কিন্তু আজ যা ঘটেছে সেটা তো সত্যি। আর আমার এই সত্যিটা যে তোমাকে বোঝাতে পারবো না, এটা আমি বুঝিনি। এভাবে বাঁচা যায় না। ঘৃণা, অবিশ্বাস আর মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে এভাবে বেঁচে থাকা মৃত্যুর চাইতেও যে কত যন্ত্রণা। সেই যন্ত্রণা কিন্তু আমারও বড় কম নয়। যখনই ভাবি এমন কি বাড়তি আনন্দ সুখ তুমি চেয়েছিলে যা আমি তোমাকে দিতে পারিনি, যার জন্য তোমাকে এরকম একটা ডিসঅনেস্ট হতে হলো, তখনই কিছু মনে করো না সোমনাথ, আমার তো মাঝে মধ্যেই তোমাকে ডিসঅনেস্ট মনে হয়। আমি ডিসঅনেস্ট? ইউ হ্যাভ বিকাম সো ডেসপারেট, সো ফ্র্যান্টিক। দেখেছো একটা কথায় তোমার কি ভয়ঙ্কর রিঅ্যাকশন হচ্ছে? আসলে তুমি যদি সত্যি ডিসঅনেস্ট হতে তাহলে বোধহয় এভাবে রিঅ্যাক্ট করতে। তুমি দিনের পর দিন কি রকম একটা আনপ্রেডিক্টেবল আচ্ছা, একটা শব্দ ব্যবহার করাতেই তোমার আত্মসম্মানে ঘা লাগলো। আর তুমি যে আমাকে টেনে হিচড়ে অনেক নিচে নামাতে চাইছো, সেখানে কিছু বলতে গেলে আমার দোষ। আমি ডেসপারেট, আমি ফ্র্যান্টিক। অফ কোর্স ডেসপারেট। ডেসপারেট নয়? আমি তো ভাবতেই পারি না তোমার এমন কি ক্রাইসিস ছিল যার জন্য তুমি এ ধরনের একটা ইনসিডেন্ট। না সোমনাথ, অনেক বলা হয়ে যাচ্ছে। বলতে বলতে যদিও আমি ক্লান্ত হয়ে গেছি, শেষবারের জন্য বলি, তুমি বিশ্বাস করতে চেষ্টা করো। বিবেক আমার কাছে আসতো, কথা ঠিক, কিন্তু কোনো ইংলিশের ঘটনা ঘটেনি। ওগুলো তোমার আদিম কল্পনা। চিৎকার করবে না, চিৎকার করতে আমিও পারি। তুমি ক্রাইসিসের কথা বলেছিলে না? হ্যাঁ, ক্রাইসিস আমার ছিল। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে না পৃথিবীর সব কটা দরজা আমার কাছে বন্ধ হয়ে গিয়েছিল। সেটা আমার ক্রাইসিস। তোমার জন্য আমি নাচ ছেড়ে দিলাম, কলেজে পড়ানোর সুযোগ ছেড়ে দিলাম, সব স্বাধীনতা ছেড়ে দিলাম। এগুলো আমার ক্রাইসিস। ক্রাইসিস, ক্রাইসিস আর ক্রাইসিস।
কিছু নিয়ম বিধি নিষেধ মেনে চলতে হয়। দ্যাট ইজ সিস্টেম, নট দ্য ক্রাইসিস। হাজার হাজার মেয়েরা সংসার করছে না, তোমার মতো ক্রাইসিস তাদেরও আছে। সেই ক্রাইসিস মেটাবার জন্য তারা তোমার মতো 15 বছর ধরে তুমি তোমার তুলিকে দেখছো। তোমার তুলি কত দূর নামতে পারে আর কোথায় থামতে পারে সেটা তোমার জানা উচিত। আর সাহসী হয়ে ওঠার কথা বলছো, সাহস আমার সত্যিই ছিল না। যদি থাকতো আমাদের এই সম্পর্কটা কবেই ভেঙে যেত। অনেকদিন পর আগেকার সকালের মতো একটা সকাল শুরু করবার চেষ্টা করছি। তুলি এখনো ঘুমোচ্ছে। মাঝখানে একটা দুর্যোগ সব ওলট পালট করে দিয়েছিল। দুর্যোগটা পুরোপুরি কেটেছে কিনা জানি না, তবুও চেষ্টা করছি। কোথা থেকে যে কি হয়ে গেল হয়তো সময় লাগবে। তুলি, এই তুলি, তুলি, কি হলো? তোমার চা। কটা বাজে? 7:15। 15 মিনিটস লেট। বললে না কথাটা? সময় লাগবে। আচ্ছা, তুমি কি আজ স্কুলে যাচ্ছ? না, আমি আর ছুটি নিয়েছি। তুমি? কয়েকটা স্পেশাল ক্লাস না নিলে সিলেবাসটা শেষ করতে পারবো না, একবার যেতেই হবে। আজ আজ না হয় একটু তাড়াতাড়ি ফিরলে। কেন? তোমার বোধহয় মনে নেই আজ আমাদের বিয়ের তারিখ। হ্যাঁ, মনে আছে, কিন্তু গত কয়েকদিনে হঠাৎ মনে হয়েছিল আমাদের এই বিগত 15 বছরের সম্পর্কটা কোনটা সত্যি আর কোনটা মিথ্যের উপর দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না। ঠিক আছে, ফেরার চেষ্টা করব। হ্যালো, হ্যাঁ বলো। সে কি, তুমি তো বললে একটা ক্লাস নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই দেখো, এই প্রথম দিনটাতে আজকের দিনে তুমি বাড়ি নেই। না না, রিচুয়াল কুসংস্কার সব কিছু নয়, হ্যাঁ সেন্টিমেন্ট বলতে পারো। আচ্ছা আচ্ছা, এখন আমাকে অবিশ্বাস করছো না তো? না না, এমনি বললাম। ঠিক আছে, মিটিং সেরে। না, আজ রিহার্সালে যাচ্ছি না, সলিলদাকে ফোনে বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমার যা খুশি, তুমি যা দেবে তাই। আচ্ছা কি বলবো বলো তো? ঠিক আছে, তুমি একটা কবিতার বই এনো। শক্তিদার না, আনন্দ ভৈরবী। কবিতাটার কথা তোমার মনে আছে? কি হলো, থামলে কেন? ভালোই তো লাগছিল। তুমি প্র্যাকটিস করো, আমি দেখি। সত্যি বলছো? সিরিয়াসলি? না না না। কি হলো? আই এম ভেরি সরি টু ডিস্টার্ব ইউ। একটু দাঁড়াও তো। আলমারিটা খুলছো কেন? এই কোটটাকে নাও। এটা নিয়ে কি করবো? ইউ হ্যাভ টু ড্যান্স উইথ দ্য কোট। তার মানে? এই কোটটাকে সঙ্গে নিয়ে নাচলে তোমায় কেমন দেখায়? হঠাৎ করে আবার কি হলো তোমার? মনে হচ্ছে আবার সেই পাগলামির ভূতটা। ভদ্রভাবে কথা বলো। ভদ্রতা আমাকে শিখিও না। সবকিছু যখন ধীরে ধীরে নতুন করে তৈরি হচ্ছিল, তখন তখন হঠাৎ আমার তোমার মাথায় সেই অবিশ্বাস, সেই সন্দেহ, সেই কোটটাকে। হ্যাঁ, কোটটাকে সঙ্গে নিয়ে তোমাকে নাচতেই হবে। এতদিন কিন্তু আমি তোমাকে এতটুকু অসম্মান করিনি সোমনাথ, কখনো তোমার কথার অবাধ্য হইনি। প্লিজ সোমনাথ, তুমি আজও আমার কথা শুনবে। যদি না শুনি আমি বাধ্য করবো। সোমনাথ, ভেবেছিলাম আমি বোধহয় ভুল। ভেবেছিলাম বিবেকের সঙ্গে তোমার সম্পর্কটা নিয়ে আমি সত্যি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। না, যা ভেবেছিলাম
বিবেক ইজ ভেরি মাচ প্রেজেন্ট উইথ ইউ, ভেরি মাচ অন ইউ। তোমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিবেক, তোমার নাচের প্রতিটি মুদ্রার সঙ্গে বিবেক, তোমার অঙ্গভঙ্গি, গানের সুর, মিউজিক, রিদম। হ্যাঁ, আমি স্পষ্ট দেখছি তুমি বিবেকের সঙ্গে নাচছো, তুমি ওকে আদর করছো। আমাকে আমাকে যেমন করে আদর করতে, দু হাতে গলা জড়িয়ে আমার বুকের উপর মাথা রেখে, ঠিক সেই রকম ইউ আর এমব্রেসিং হিম। For sake, don't be vulgar. তুমি চুপ করো। তোমার মন গড়া মিথ্যে কতগুলো ভাবনা। এই শোনো, আমি না একটু মিথ্যে বলছি না। আমি যা যা দেখেছি, তুমি কোটটার সঙ্গে এখন ঠিক তেমন তেমন করবে। তুমি কোটটাকে সঙ্গে নিয়ে নাচবে, অসম্ভব। নাচবে নাচবে, তারপর নাচতে নাচতে আদর করবে, ভালোবাসবে। তুমি তুমি আমাকে মেরে ফেললেও তোমার মিথ্যে ভাবনাকে আমি মিথ্যে ভাবনা নয়, এটা সত্যি। কোটটাকে সঙ্গে নিয়ে নাচো, নাচো, ডান্স উইথ দ্য কোট। যা বলছি তাই করো, যা বলছি তাই করো। কোটটাকে সঙ্গে নিয়ে নাচো, 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 ডান্স উইথ দ্য কোট, নাচো, যা বলছি তাই করো, তোমাকে মানতেই হয়। তুলি, এই তুলি, তুলি, এই তুলি, 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 তুমি আমার কথা শুনতে পাচ্ছ তুলি? আমি নিজে হাতে আমার তুলিকে আমি নিজে হাতে আমার তুলিকে শেষ করে দিয়েছি। আমি নিজে হাতে আমার তুলিকে শেষ করে দিয়েছি। বিশ্বাস করো তুলি, আমি সত্যি তোমাকে ক্ষমা করেছি। আর আমি তোমাকে ক্ষমা করেছি তুলি, আমি তোমাকে ক্ষমা করেছি। নমস্কার। আমাদের এখনকার শ্রুতি নাটকটি হল, শ্রুতি নাটকটির নাম অন্য আরেকজন, লেখক সমীর দাশগুপ্ত। যারা যারা এখানে পারফরমেন্স করেছেন প্লিজ তাদেরকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। অভিরূপ দা, সুভান দা, অনুশ্রী আর চয়ন প্লিজ একটু স্টেজে আয়। তোরা সুভান দা, তাদের অনুশ্রী তাদের। আচ্ছা, সবাইকে একটু পরিচয় পর্বটা করিয়ে দিই। ব্যাক স্টেজে যে গিয়েছিল ভালোবাসি ভালোবাসি গানটা, অনুশ্রী পাল। আচ্ছা, আর আবহাওয়া সঙ্গীতে ভায়োলিনে রয়েছেন শুভায়ন দা, আর ফ্লুটে রয়েছে অভিরূপ দা। আর এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্ট করেছে, মানে কিছু ধরিয়ে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেনটেন করেছে। এবং তার সঙ্গে ফোনে যে এক্সট্রা যে অন্য পুরুষ কণ্ঠ যে সমস্ত জনের ঘটনাগুলোকে জানিয়েছিল, চয়ন চক্রবর্তী। আর এবার চলে আসি মেন অনুষ্ঠানে যারা যারা অভিনয় করেছেন। তুলি পল্লবী সাহা, আর সোমনাথ চরিত্রে আমি সুশীল মুকুল মিত্র।